আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো দেখো, আমরা ফার্স্ট ইয়ারের যে গ্রুপ, আমাদের ফ্রি গ্রুপ, সেখানকার জন্য এই ক্লাসটা আমরা তৈরি করছি। তো এইটা আমরা এর আগে ক্লাস 1 অর্থাৎ এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, এটার উপরে আমরা একটা ক্লাস নিয়েছি। সেখানে আমরা এই যে প্রথম দিকে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এটার সামারিটা নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা ক্রমান্বয়ে সামনের ভিডিওগুলো দিতে থাকবো। তো দেখো, আজকে আজকে আমরা যেটা পড়বো এখান থেকে, যে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ডের সামারিটা। তো এখানে দেখো বলতেছে যে আমাদের স্পিকার যিনি, কবি নিজেই আর কি, তিনি বলতেছেন যে দ্য চার্চেস ইভিনিং বেল সিগন্যালস দ্যাট দ্য ডে ইজ এন্ডিং। বলা হচ্ছে চার্চের সন্ধ্যার সময় একটা বেল বাজানো হয়, যেই বেলটাকে মানে চার্চে প্রার্থনা করতে আহ্বান করা হয়, এই টাইপের হয়তো। তো বলা হচ্ছে চার্চের সন্ধ্যাবেলার বেলটাই সিগন্যাল দিচ্ছে যে দিনটা শেষ হয়ে গেছে। The mooing cows travel slowly across the grass, and a tired farmer trudges home, leaving the world and I are together in the darkness. বলা হচ্ছে যে হাম্বা হাম্বা, মুইং মানে হাম্বা হাম্বা ডাকা আর কি। মু মানে হচ্ছে গরুর ডাক। তো বলতেছে হাম্বা হাম্বা করে ডাকতেছে এরকম কাউ গুলো হাঁটতেছে, মানে এখানে ট্রাভেল করা মানে ভ্রমণ করাটা ঠিক এরকম না, তারা হেঁটে বাড়ির দিকে আসতেছে এরকমটা। তো বলছে তারা ট্রাভেল করতেছে স্লোলি, ধীরে ধীরে অ্যাক্রস দ্য গ্রাস, অর্থাৎ ঘাসের যে চারণভূমি আর কি, সেই চারণভূমি বরাবর তারা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে আসতেছে। অ্যান্ড এ টায়ার্ড ফার্মার ট্রাজেস হোম, এবং একটা ক্লান্ত ফার্মার, সে ক্লান্ত ভরা মানে বডি নিয়ে আর কি, নুয়ে পড়া বডি নিয়ে, বা একটা শরীরে ক্লান্তি ভর করেছে আর কি, এরকম একটা বডি নিয়ে সে হাঁটতেছে আর কি, এবং হেঁটে বাড়ির দিকে আসতেছে। লিভিং দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবী তাকে যেন সবাই ত্যাগ করতেছে। মানে পৃথিবী এখন কি হচ্ছে, দিনের আলো ছিল, দিনের আলো চলে যাচ্ছে, মানে পৃথিবীকে যেন সবাই ত্যাগ করে চলে যাচ্ছে, সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে। তো বলতেছে এবং আমি আমি কি করতেছিলাম, আই আর টুগেদার ইন দ্য ডার্কনেস, এবং আমি হচ্ছে অর্থাৎ পৃথিবী এবং আমি, আমাদের দুজনকে সবাই ছেড়ে চলে যাচ্ছে, এবং আমরা এখন এই দুইজন ডার্কনেস এর মধ্যে রয়েছে, অন্ধকারের ভেতরে রয়েছি। আচ্ছা, এই কবিতাটা অনেক বড়, তার জন্য লাইন বাই লাইন এখানে পড়ছি না। লাইন বাই লাইন পড়তে গেলে আমাদের cloudeschoolpro.com, সরি, ক্লাউড স্কুল প্রো এর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে তোমরা পেয়ে যাবা। তো আমরা এখানে যেহেতু সামারিটা পড়তেছি, সেজন্য অনেক কিছুই তোমাদের মনে হবে যে আহ, মানে ইয়ে হলো না আর কি, ওপেন হলো না। তবে সামারি পড়ে বড় কবিতা যেহেতু, এখানে একেবারে লাইন বাই লাইন পড়ার দরকার হয় না। দেখো, নাও দ্য ল্যান্ড অ্যারাউন্ড মি ইজ গ্লোয়িং ইন দ্য সানসেট, বাট অলসো ফেডিং অ্যাওয়ে অ্যাজ আই লুক অ্যাট ইট। বলতেছে এখন আমার চারিপাশের যে ভূমি, ল্যান্ড বা আশেপাশের যে জায়গাগুলি, এগুলো সানসেটের সময়ের যে লালচে একটা আলো বের হয়, তো বলছে ওই আলোতে জল জল করতেছে। বাট অলসো ফেডিং অ্যাওয়ে অ্যাজ আই লুকড অ্যাট ইট, এবং আমি যখন এর দিকে তাকাচ্ছি, সাথে সাথে আবার এটাও দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফেড হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। মানে সূর্যটা ডুবে যাওয়ার আগ মুহূর্তে যেরকমটা হয়, এই লাইট গুলো যেন হারিয়ে যায়। দেখো দুপুরবেলা সূর্য দিকে তুমি তাকাইতে পারবা না, বাট সন্ধ্যাবেলার যে সূর্য যখন ওই যে ডিমের কুসুমের মতো হয়ে যায়, তখন কিন্তু তাকানো যায় ওখানে। There is a seriousness, stillness hanging in the air apart from the buzz of the flying beetle and the tinkling of the ship's bell, which is like their bedtime music. হুম। বলতেছে ওই জায়গাটাতে, মানে পৃথিবীতে আর কি, তো কবি যেখানে আছেন সেই জায়গাটাতে বা তার আশেপাশের পরিবেশটার কথা বলতেছেন। তিনি বলতেছেন চারিদিকে একটা মানে মারাত্মক রকমের স্টিলনেস যেন রয়েছে, সবকিছু যেন থেমে গেছে। হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, সবকিছুই যেন বাতাসে, মানে বাতাসে যেন ঝুলে গেছে, বা আমরা বলতে পারি যে সবকিছু থেমে গেছে। অ্যাপার্ট ফ্রম দ্য বাজ অফ দ্য ফ্লাইং বিটেল, এবং শুধুমাত্র যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ও উড়ে বেড়ানো যে বিটেল পোকাগুলো আছে, সেই বিটেল পোকাগুলোর বাজ, তাদের গুনগুন আওয়াজটা রয়েছে, এবং একই সঙ্গে টিঙ্কলিং অফ দ্য শিপস বেল, ভেড়ার গলায় যে বেলটা বাঁধানো আছে, এই বেলগুলো বাজতেছে। তো সেটার এই টিঙ্কলিং আওয়াজটা রয়েছে। এবং এই টিঙ্কলিং আওয়াজটা অর্থাৎ ভেড়ার গায়ে, ভেড়ার গলার সাথে যে বেলটা বাজানো আছে, এটা বেলটা বাঁধানো আছে আর কি, এটা তাদের যেন বেড টাইম মিউজিক। হ্যাঁ, তারা যখন তাদের বেডে যাচ্ছে, তার আগে এই গানটা যেন শুনতে শুনতে তারা যাচ্ছে।
The air is still apart from the town over there, covered with ivy, where a sad owl is complaining to the moon about anything that, wandering around her secret nest in the tower, disturbs her long-standing lonely rule over the area. তো বলতেছে the air is still apart from that tower over there. বলতেছে ওইখানে একটা টাওয়ার রয়েছে। তো বলতেছে সেই টাওয়ারের ওইখানে এখনো বাতাসটা রয়েছে আর কি, ইজ স্টিল দেয়ার। ওইখানে এখনো বাতাস রয়েছে, বাতাস বয়ে যাচ্ছে, কভার্ড উইথ আইভি। এবং যে যে টাওয়ারটা, সেই টাওয়ারটা হচ্ছে আইভি দিয়ে কভার করা রয়েছে। আইভি হচ্ছে এক ধরনের তোমার লতা পাতা টাইপের জিনিস। যেমন দেখবে শহরে কি হয়, শহরে বা গ্রাম্য অঞ্চলে ধরো একটা টাওয়ার বা বিল্ডিং টিল্ডিং, বা আমরা যদি যদি বলি যে মোবাইলের টাওয়ার আর কি, দেখবে যে এই টাওয়ার গুলোতে লতা পাতা পেঁচিয়ে গেছে। ওই টাওয়ার গুলোতে যেন জড়িয়ে পড়েছে। ঠিক এরকমই যে ওখানে টাওয়ার রয়েছে, টাওয়ারের উপরে আহ, লতা পাতাগুলো, এই যে আইভি যেটা, এটা পেঁচিয়ে ধরেছে ওটাকে। হোয়ার এ স্যাড আউল ইজ কমপ্লেনিং, এবং ওই পাতাগুলোর ভেতর থেকে একটা স্যাড আউল, মানে দুঃখিত, দুঃখে কষ্টের ভেতর রয়েছে এরকম একটা পেঁচা, সে যেন চাঁদের উদ্দেশ্যে কমপ্লেইন করতেছে কোনো একটা বিষয় নিয়ে। এবং সে আরো এটা বলতেছে যে তার যে নেস্ট, তার যে সিক্রেট বাসা, গোপন বাসা, সেই বাসার আশেপাশে, মানে যে বাসাটা টাওয়ারে রয়েছে, ওদের সেই বাসার আশেপাশে কিছু মানে এটা সেটা ঘুরতেছে, এবং এটা তাকে ডিস্টার্ব করতেছে লং স্ট্যান্ডিং ওয়েতে, মানে বেশ অনেক সময় ধরে তাকে ডিস্টার্ব করতেছে। লোনলি রুল ওভার দ্য এরিয়া, এবং যেই জায়গাটাতে তিনি মানে তিনি বলতে ওই আউল পাখিটা একাকী বসবাস করে, এবং ওই এরিয়াতে যেন সে হচ্ছে তোমার রুল করে, শাসন করে। আন্ডারনিথ দিস বার্লি এম ট্রি and the shade that of year tree, there are mounds of melody of moldy dirt is laying in a narrow room forever. The uneducated founders of this tiny village live. বলতেছে যে এই যে আন্ডারনিথ দিস বার্লি এম ট্রি, ওখানে একটা এম ট্রি রয়েছে। এম ট্রি হচ্ছে এক ধরনের গাছ। তো বলতেছে ওখানে একটা এম ট্রি রয়েছে, এবং সেই এম ট্রির মানে বার্লি এম ট্রি বলতে খুব স্ট্রং। আমরা এখানে এই জায়গাগুলোকে, সেন্টেন্স গুলো এগুলো একটু সহজ করে দিই তোমাদের জন্য সুবিধা হবে। তো বার্লি এম ট্রি, এম ট্রি হচ্ছে একটা গাছের নাম। তো বলতেছে এই এম ট্রির নিচে দ্য শেডস অফ দ্যাট ইয়ে ট্রি, এবং ওইখানে আবার ইয়ে ট্রি, ইয়ে বলতে এক ধরনের ইয়ে বেরি আছে না, ওই ইয়ে বেরি অর্থাৎ বলতে পারো কি বলে এটাকে, ইয়ে বেরি একটা ফল, আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ইয়ে বেরি একটা ফল, এবং এই দেখো লাল লাল ফল ধরে আছে, এই যে লাল লাল ফল ধরে আছে, এবং এই যে গাছটা সেটাকে বলা যায় ইয়ে বেরি, ইয়ে বেরি। এটাকেও ইয়ে বেরি বলা হয়, এটা আরেকটা জাত। তো বলতেছে যে এই যে ইয়ে বেরির যে ছায়া, সেই ছায়ার নিচে এখানে একটা শক্তিশালী এম ট্রি রয়েছে। সেই এম ট্রির নিচে দেয়ার আর মাউন্টস অফ মোল্ডি ডার্ট। বলতেছে সেখানে ময়লার ঢিবি রয়েছে। মাউন্টস বলতে ঢিবি, অফ মোল্ডি ডার্ট বলতে মানে ময়লা এক কোথায়, ময়লার হচ্ছে ঢিবি রয়েছে। ইজ লাইং ইন এ ন্যারো রুম ফরএভার, এবং প্রতিটি আহ, মানে ইজ বলতে এখানে মানুষের কথা বলা হচ্ছে, এখানে কিছু মানুষ রয়েছে আর কি। তো তারা ঘুমিয়ে রয়েছে একটা ন্যারো সরু রুমের ভেতরে চিরকালের জন্য। দ্য আনএডুকেটেড ফাউন্ডার্স অফ দিস টাইনি ভিলেজ লিভ, এবং এই তারা কারা, যারা শুয়ে আছে এখানে, তারা হচ্ছে তোমার অশিক্ষিত এই গ্রামেরই ফাউন্ডার, এই গ্রামকে যারা প্রতিষ্ঠিত করেছিল তারা এখানে যেন ঘুমিয়ে রয়েছে। মানে আমাদের যে কবি, তিনি চার্চের কথা বলতেছেন। তো চার্চের পাশেই একটা জায়গা যেখানে চার্চের গোরস্থান, চার্চইয়ার্ড বলা হচ্ছে, তো এই এই জায়গাটা রয়েছে। এবং সেখানে এই গোরস্থানের, মানে এটা খ্রিস্টিয়ানদের গোরস্থান, তো গোরস্থানে কি হয় যে কবরগুলো একটু উঁচু করা থাকে, মুসলিমদের মতোই একটু করে উঁচু করা থাকে ওদের গুলো। তো বলতেছে ওইখানে বড় এম ট্রি রয়েছে, শক্তিশালী এম ট্রি, এবং ওখানে ইয়ে বেরির যে গাছ রয়েছে সেই গাছ, এটার ছায়ার নিচে ওখানে ময়লার যেন ঢিবি রয়েছে। মানে যে ঢিবিগুলো রয়েছে কবরে, সেগুলো ময়লার মতো হয়ে গেছে। বলছে এই প্রত্যেকটা ন্যারো
রুমের ভেতরে, অল্প জায়গার ভেতরেই এই গ্রামটা যারা প্রতিষ্ঠিত করেছিল সেই আনএডুকেটেড লোকগুলো, সেই ফাউন্ডার গুলো, তারা এখানে ঘুমিয়ে রয়েছে, মানে কবরে রয়েছে আর কি। প্রথমে তিনি একটু প্রকৃতির কথা বললেন, তারপরে তিনি এখানে এসে ওইখানে কবরের ভেতরে লোকজন ঘুমিয়ে আছে সেই কথা বললেন। The sound of the scented breezes of morning, the swallow singing in a shed made of straw, the rooster's sharp cry, or the echoes of the hunter's horn, these sounds will no longer wake the dead from their humble resting place. বলতেছে যে অনেক ধরনের সাউন্ড রয়েছে। তো একটা বলতেছে যে সেন্টেড যে গাছপালাগুলো রয়েছে, বা হচ্ছে একটা মৃদুমন্দ বাতাস, ফিরফিরি বাতাস, সেই বাতাসের সাথে যে একটা সুন্দর গন্ধ আসতেছে, এবং ওইখানে হচ্ছে তোমার বাতাসের যে একটা সাউন্ড, সেই সাউন্ডের কথা বলতেছে, যে এই সাউন্ড। তারপরে যে সমস্ত সোয়ালো, সোয়ালো বলতে আমাদের ওই যে বাবুই পাখি বা চড়ুই পাখি, এই পাখিগুলোর কথা বলা হচ্ছে, যে এই পাখিগুলো যে গান গাচ্ছে, যারা গান গায় হচ্ছে তাদের যে খড়কুটা দিয়ে বানানো যে বাড়িঘর, মানে তাদের যে ঘরগুলো আর কি, সেগুলোর ভেতর থেকে তারা গান গাচ্ছে। রোস্টার্স শার্প ক্রাই, এবং মোরগ যে ডাকে সকালবেলা এবং রাতে, তাদের যে তীক্ষ্ণ চিৎকার। তারপরে যে সমস্ত শিকারীরা তারা হর্ন বাজায় বা তাদের বাঁশি বাজায়, সে বাঁশিগুলো ইকো হয়, পাহাড়ের গায়ে বা আঘাত লেগে ইকো হয়। তো বলছে দিস সাউন্ড, এই সাউন্ড গুলো আর কখনোই এই সমস্ত ডেড বডিকে, যারা এখানে মারা গেছে, এই ডেড ব্যক্তিগুলোকে আর জাগাইতে পারবে না। এবং তারা রয়েছে এখানে হাম্বল রেস্টিং প্লেস, তাদের যে বিশ্রামের যে জায়গা, এই যে বিশ্রামের জায়গা থেকে তাদেরকে আর কেউ জাগাইতে পারবে না। মানে এখানে অনেকগুলো সাউন্ড, বাতাসের সাউন্ড, এখানে পাখিদের কিচিরমিচির, এখানে বলতেছে মোরগের ডাক, এমনকি হান্টাররা, শিকারীরা যে বাঁশি বাজায়, বলতেছে এই কোনো কিছুই আর এখানকার এই মৃত ব্যক্তিদেরকে জাগাতে পারবে না। The fireplace will no longer burn brightly for these dead people. বলতেছে যে আগুন জ্বালানোর যে জায়গাগুলো, সেগুলো আর এই ডেড পিপলদের জন্য অনেক উজ্জ্বল ভাবে জ্বালানো হবে না বা আলো দিবে না। Nor will with their busy wives work in the evening to take care of them. অথবা তাদের যে ব্যস্ত ওয়াইফরা, মানে বউরা আর কি, তারাও আর কখনো তাদের যত্ন নেওয়ার জন্য কাজ করবে না সন্ধ্যায়। Their children no longer will run over to celebrate when their father has come home from work for the evening, or climb on his lap to be the first to get a kiss. বলতেছে তাদের বাচ্চা কাচ্চাগুলোও আর কখনোই তাদের বাবা যখন কাজ থেকে বাড়িতে ফিরে আসবে, আহ তাদের কাছে যাবে না, তাদের উপস্থিতিটাকে আর সেলিব্রেট করবে না। অথবা তারা লাফ দিয়ে তাদের কোলে উঠবে না, যে তাদের তো আরো ভাই বোন আছে, তো ভাই বোনদের মধ্যে কে আগে গিয়ে বাবাকে কিস করবে, বা বাবা তো কাকে কিস করবে, এই প্রতিযোগিতাটাও আর কেউ করবে না। এবং এদের গায়ে আর কেউ লাফ দিয়ে উঠবে না, কোলে আর কি, কোলে কেউ লাফ দিয়ে উঠবে না। When they were alive, যখন তারা জীবন্ত ছিল, these people often harvested crops with their farm implements. বলতেছে এই লোকগুলো যখন জীবিত ছিল তখন তারা ফসল ফলাইতো, তাদের যে ফার্ম, খামার বাড়ি বা খামারগুলো, সেই খামারগুলোতে, এবং খামারের যে যন্ত্রপাতি সরঞ্জাম সেগুলো দিয়ে তারা ফসল ফলাইতো। দে ওফেন প্লাগড আপ প্লাউ আপ ডিফিকাল্ট গ্রাউন্ড, তারা প্রায়ই শক্তিশালী শক্ত মাটির যে গ্রাউন্ড গুলো, সেই গ্রাউন্ড গুলোকে তারা কর্ষণ করতো, মানে চাষ দিত। হাউ চেয়ারফুলি দে ড্রোভ দেয়ার আর্মস অ্যানিমেলস ওভার their farm animals over the field as their plow. বলতেছে যে তারা কতটা মানে আগ্রহের সাথে, কত আনন্দ চিত্তে তাদের ফার্মের এনিমেল গুলো দিয়ে তারা এই মাটিগুলোকে চাষ করত। মানে এক কথায় লাঙ্গল দিত। তোমরা ওই যে গরুর যে লাঙ্গল, ওই লাঙ্গল যারা দেখোনি তারা দেখে নিও তো। গরুর লাঙ্গল দিয়ে আগে জমি চাষ করা হতো, এখন সব জায়গায় করা হয় না। যেমন আমাদের এইদিকে এখন আর করা হয় না, আমাদের এদিকে এখন হচ্ছে তোমার, আগে পাওয়ার টিলার ইউজ করা হতো, এখন তো ট্রাক্টর চলে আসছে, বড় বড় ট্রাক্টর। হাউ কনফিডেন্টলি দে চপড ডাউন ট্রিজ,
which seems to bow as they fell beneath the strokes of the axe. বলা হচ্ছে তারা কত কনফিডেন্টলি এই গাছগুলো কাটতো, বড় বড় গাছগুলোকে তারা কেটে ফেলতো, এবং যেটা দেখে মনে হতো যেন এই গাছগুলো আহ সিমস টু বো অ্যাজ দে ফেল বিনিথ, তার এই গাছগুলো যেন তাদেরকে কুর্নিশ করতো, কারণ তারা কুঠার দিয়ে, আমরা যেটাকে আমাদের ভাষায় বলি কুড়াল আর কি, হ্যাঁ, কুড়াল দিয়ে তারা গাছের গোড়াগুলো কেটে মাটিতে ফেলতো, তো গাছগুলো যেন তাদেরকে কুর্নিশ করতো আর কি, হেলে মাটিতে নেমে আসার সময় যেন তাদেরকে কুর্নিশ করতো। এবং বলতে তারা কত কনফিডেন্ট, মানে এই দুই জায়গায় দেখো কবি এখানে এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করছেন, বলতেছেন তারা কত আনন্দের সাথে জমি চাষ করত, তারা কত কনফিডেন্টলি বড় বড় গাছগুলোকে কেটে ফেলতো কুঠার দিয়ে। এবার বলতেছে ডোন্ট লেট আইডিয়াস অ্যাবাউট অ্যাম্বিশন পুশ ইউ টু মেক ফান অফ দ্য ইউজফুল ওয়ার্ক দিস কান্ট্রি ফোক ডিড। বলতেছে কখনোই ডোন্ট লেট আইডিয়া অ্যাবাউট অ্যাম্বিশন পুশ ইউ টু মেক ফান, বলতেছে তুমি তোমার যে আইডিয়া গুলো, অ্যাম্বিশনের যে আইডিয়া, উচ্চাকাঙ্ক্ষার আইডিয়া, তুমি বড় লোক হবা, বড় লোক হয়েছো অলরেডি, বা তুমি শিক্ষিত হয়েছো, বলতেছে এই আইডিয়া গুলো যেন কখনোই তোমাকে এই সমস্ত লোকগুলোর, গ্রাম্য লোকগুলোর কাজগুলোকে নিয়ে ফান করতে না দেয়। এই এইটা তুমি এলাও কইরো না, মানে এক কথায় এই সমস্ত লোকগুলোকে নিয়ে কখনো ফান কইরো না। এরা সিরিয়াস লেভেলের লোক ছিল, এরা সিরিয়াস অনেক ধরনের কাজ করতো, এরাও হয়তো পারতো তোমার মতো, কিন্তু তারা হয়তো বা ওইভাবে পায়নি, সুযোগ পায়নি। ডোন্ট মেক ফান অফ দেয়ার প্লেন অ্যান্ড সিম্পল জয়েস দেয়ার আননোন লাইফস। বলতেছে তাদের সাধারণ যে আনন্দ ফুর্তি সেগুলোকে নিয়ে ফান করো না। ইউ দেয়ার আননোন লাইফ, তাদের অজানা জীবন সম্পর্কে ফান করো না। আমরা অনেক সময় বলি না মফিজ খ্যাত, হ্যাঁ, তো এইটা করতে নিষেধ বলতেছে, নিষেধ করতেছে। ডোন্ট লেট ফিলিংস অফ সুপিরিয়রিটি মেক ইউ স্মাইল স্কর্নফুলি অ্যাট দ্য শর্ট অ্যান্ড সিম্পল বায়োগ্রাফিস অফ পোর পিপল। বলতেছে কখনোই নিজেকে সুপিরিয়র ভেবো না, বা তুমি সুপিরিয়র, তাদের চাইতে বেটার, এইটা ভেবে তাদেরকে অবজ্ঞার চোখে দেখিও না। এই এই সমস্ত ছোট এবং সিম্পল বায়োগ্রাফির লোক, দরিদ্র মানুষদেরকে নিয়ে কখনোই অপমানজনক হাসি হেসো না, এবং কখনোই নিজেকে সুপিরিয়র ভেবো না। The bragging implied by a rich family's coat of arms, the frills and traditions of the powerful, all the things that beauty and wealth can give someone, death waits for all these things. Even the most glorious lives still end in death. বলতেছে যে সমস্ত লোক তাদের কোটের পকেটের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে হচ্ছে, এবং বড়লোক ফ্যামিলির লোক যারা, যারা হচ্ছে ব্র্যাগিং করে মানে অহংকার করে, সে সমস্ত লোকদের কথা বলতেছে। তারপর ফ্রিলস অ্যান্ড ট্র্যাডিশনস অফ দ্য পাওয়ারফুল, এবং হচ্ছে যে আমরা যে শক্তিশালী যে ফ্যামিলি গুলো বা ক্ষমতাবান যারা রয়েছে, বলছে তাদের যে ফ্রিলস, তাদের যে এবং তাদের যে হচ্ছে ট্র্যাডিশন, তাদের যে ঐতিহ্য, তাদের যে দাম্ভিকতা। ফ্রিল মানে যদিও আমি একটু দেখে আসি ফ্রিল মানেটা কি। তোমরা এই গুগল ট্রান্সলেটর ইউজ করবা, গুগল ট্রান্সলেটে এই দুই চারটা শব্দ টব্দ এগুলো দেখলে সমস্যা হবে না। ফ্রিল, কুচি, ঝালর, চুনট, কোচান, আমরা এখান থেকে দেখবো যে কি বোঝাচ্ছে। an unnecessary extra feature or embellishment, a stripe or gathered মানে এই যে এক্সট্রা ফিচার বলতে বোঝাচ্ছে, আমরা এখানে এবার এটা আমি এক্সপ্লেন করতেছি দেখো। বলছে বড় লোকদের যে এক্সট্রা হচ্ছে তাদের যে ফ্যাশনেবল যে থিংস গুলো, সেগুলো এবং তাদের যে ঐতিহ্যগুলি, এইগুলো দিয়ে, মানে এই যাদের এগুলো রয়েছে আর কি, মানে এক কথায় বড় লোক যারা রয়েছে রিচ ফ্যামিলি, তারা কখনো কোটের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে অহংকার করিও না। মানে তাদের এই অহংকার, যারা অহংকার করে সে সমস্ত বড় লোকরা, এবং যে সমস্ত বড় লোকদের ঐতিহ্য রয়েছে, তাদের অনেক সম্পদ রয়েছে, সেই সমস্ত লোকগুলোর, যারা অনেক পাওয়ারফুল,
বলতেছে অল দ্য থিংস দ্যাট বিউটি অ্যান্ড ওয়েলথ ক্যান গিভ সামওয়ান, এবং সমস্ত সৌন্দর্যের এবং সম্পদের জিনিস যেটা মানুষকে দেয়া হয়েছে সবার জন্যই, ডেথ ওয়েটস ফর অল দিস থিংস, এই সব কিছুর জন্যই মৃত্যু ওয়েট করতেছে। ইভেন দ্য মোস্ট গ্লোরিয়াস লাইফস স্টিল এন্ড ইন ডেথ, এমনকি সবচেয়ে গ্লোরিয়াস, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে এলিগেন্ট যে জীবনগুলি, এলিগেন্ট যে মানুষগুলি, তাদেরও মৃত্যুতেই শেষ হয় সবকিছু। মানে এই কথাটি বলতেছে যে তোমার অহংকার, তোমার ঐতিহ্য, তোমার ট্র্যাডিশন, তোমার পাওয়ার, তোমার বিউটি, তোমার ওয়েলথ, সবকিছুই জন্যই মৃত্যু ওয়েট করতেছে। এই সবকিছু মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে। এবং এখানে যে বড় বড় গৌরবান্বিত যে মানুষগুলি, তাদেরও শেষ হয় মৃত্যুর মাধ্যমে। মানে এরকম কি আছে যে গরিবরা মারা যায় ধনীরা মরে না, এরকম কি হয়? হয় না, সবাই মারা যায়। বা এমন আছে যে যার অনেক নাম যশ খ্যাতি সে চিরকাল বেঁচে আছে, এরকম কি কেউ হয়? হয় না। তো এটা বলতেছে। And you proud people, don't blame the poor if no memorials are erected on their graves as ornaments that outline their achievements in life, or if they don't have a tomb with a long hallway and a vaulted ceiling illustrated with all their accomplishment, echoing with the sounds of mourners singing the praise of the dead। অনেক বড় সেন্টেন্স। দেখো আমি এখানে বাংলা করি। বলতেছে এবং তুমি, হে প্রাউড পিপুল, হ্যাঁ, তোমাকে বলতেছি, কখনোই ব্লেম দিও না এই সমস্ত দরিদ্র লোকদেরকে যাদের কবরে কোনো রকম মেমোরিয়াল তৈরি করা হয়নি, যাদের কবরে তোমার একটু হচ্ছে একটু পাকা করা, একটু পাকা করে এক জায়গায় একটু উঁচা করে সেখানে আউটলাইন তৈরি করা বা তাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে ওখানে লিখে দেয়া, এরকমটা তৈরি করা হয়নি, এই সমস্ত লোকগুলোকে ব্লেম করো না। অথবা ইফ দে ডোন্ট হ্যাভ এ টম উইথ দেয়ার লং হলওয়ে, এবং তাদের যে হচ্ছে তোমার কবর, সে কবরে যদি কোনো ডোম না থাকে, টোম না থাকে, মানে টোমে, টোমে যদি কোনো তোমার হচ্ছে এই যে বলতে থাকি ইফ দে ডোন্ট হ্যাভ এ টোম, যদি তাদের কবরে যদি কোনো টোম না থাকে, মানে এক কথা যদি কবরটা পাকা করা না হয়, অ্যান্ড এ ভল্টেড সিলিং, এবং একটা উঁচু সিলিং যাতে না থাকে, যদি না থাকে, ইলাস্ট্রেটেড, যে সিলিংটা ইলাস্ট্রেটেড উইথ অল দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট, এবং যেখানে তাদের সমস্ত অর্জনগুলোকে লেখা থাকে, উল্লেখ করা থাকে, এগুলো যদি করা না থাকে, অথবা ইকোয়িং উইথ দেয়ার সাউন্ডস, এমনকি তাদের কবরে তাদেরকে দেখতে আসা তাদের প্রশংসাকারী রাও যদি হচ্ছে এখানে কান্নাকাটি না করে, তাহলে এই সমস্ত লোকগুলোকে দোষারোপ করো না। মানে বলতেছে যে সমস্ত দরিদ্র লোক তাদের কবরের যদি পাকা না হয়, তাদের কবরে যদি তাদের অর্জনগুলো লেখা না থাকে, এবং তাদের জন্য কোনো গণ্যমান্য ব্যক্তিরা যদি এসে কান্নাকাটি না করে, তাদের পরিবার পরিজন, এবং তাদের কান্নাটা যদি ইকো না হয়, তো এই জায়গাটাতে এই দরিদ্র মানুষদেরকে ব্লেম করো না। Can an urn decorated with events from the dead person's life, or a lifelike sculpture of their head, call the dead person's breath back into their body? এবার প্রশ্ন করতেছে, বলতেছে একটা পাত্র, যেই পাত্রটা অনেক ডেকোরেটেড রয়েছে, তাদের এই সমস্ত এখানে যে ডেড ম্যান গুলো রয়েছে তাদের লাইফের বিভিন্ন ইভেন্ট ঘটনা বলি, এগুলো দিয়ে ছবি আঁকানো রয়েছে পাত্রের গায়ে বা লেখা রয়েছে, অথবা একটা লাইফ লাইক স্কাল্পচার, একটা মূর্তি, একবার জীবন্ত একটা মূর্তি তাদের অফ দেয়ার হেড, তাদের যে প্রধান বা তাদের যে মাথা, সে মাথা দিয়ে তাদের ঠিক ওইরকম করে একটা মূর্তি, যদি জীবন্ত মূর্তি যদি তৈরি করা হয়, তাহলে কি এই সমস্ত ডেড মানুষগুলো আর তাদের জীবনগুলো কি আবার তাদের বডিতে ফিরে আসবে? তাদের বডি কি আবার শ্বাস প্রশ্বাস নিতে পারবে? প্রশ্ন করতেছে। বলতেছে যদি তাদেরকে এরকম সম্মানিত করা হয়, তাদের আহ কবরটা ডেকোরেটেড করা হয়, তাদের একটা পাত্র যদি, যে ব্যবহার্য পাত্রগুলো যদি সংরক্ষণ করা হয় সেগুলো ডেকোরেট করা হয়, তাদের যদি মূর্তি তৈরি করা হয়, জীবন্ত মূর্তি, তাহলে কি এই সমস্ত লোকগুলো কি আর বেঁচে থাকতে পারবে, বেঁচে উঠতে পারবে? তারা কি আর শ্বাস প্রশ্বাস চালাইতে পারবে? ক্যান অনার ব্রিং দেয়ার ডিকেইং বডি ব্যাক টু লাইফ? অথবা তাদেরকে যদি সম্মান জানানো হয়, একটা মানুষ মারা গেছে এবং তার কবরে গিয়ে যদি সম্মান জানানো হয়, তাহলে কি এইটা তাদেরকে আবার তাদের বডিতে তাদের জীবনটা ফিরে আসবে? ক্যান ফ্ল্যাটারি কনভিন্স ডেথ
নট টু কাম ফর সামওয়ান। এবং কোনো চিটিং ফিটিং করে ফ্ল্যাটারি করে কি মৃত্যুকে কারো লাইফে না আসার জন্য কনভিন্স করা যাবে? অর্থাৎ মৃত্যুকে কি তুমি কনভিন্স করতে পারবা যে হে মৃত্যু তুমি এসো না, আমি আরো 100 বছর বাঁচবো, আরো 200 বছর বাঁচি, তারপরে এসো? এরকম করে কনভিন্স করতে পারবা? পারবা না। এটা আমাদের কবি বা এখানকার স্পিকার তিনি প্রশ্ন করতেছেন। Maybe in this unkempt patch of ground is buried someone who was once passionately filled with heavenly fire. বলতেছে সম্ভবত এই জায়গাটাতে, অর্থাৎ এইসব কবরগুলোতে এমন লোক শুয়ে আছে যারা একটা সময় প্যাশনেটলি ফিল্ড উইথ হেভেনলি ফায়ার, মানে যাদের আবেগেও এক ধরনের যেন আগুন ছিল। মানে এক কথা তারাও যে একটা সময় দাপুটে ছিল। এখানে কিছু লোক রয়েছে হয়তো বা তারাও একটা সময় অনেক দাপুটে ছিল। Maybe someone is buried here who could have ruled an empire or brought music and poetry to new height. বলছে এখানে হয়তো বা এমন কোনো লোক শুয়ে আছে যে লোকগুলো যদি সুযোগ পেত তাহলে হয়তো একটা সাম্রাজ্যকে শাসন করত, অথবা তারা হয়তো বা খুব সুন্দর গান তৈরি করত, পোয়েট্রি তৈরি করত, যেগুলো নতুন উচ্চতায় চলে যেত, মানে নতুন লেভেলের, নতুন হাইটের, নতুন উচ্চতার, নতুন মানের। হয়তো বা তারা মিউজিক তৈরি করতে পারতো, কবিতা লিখতে পারতো। বাট দে কুডন্ট রিড অর গেট অ্যান এডুকেশন। কিন্তু তারা আসলে পড়তে পারতো না, এবং তারা কোনো এডুকেশন পায়নি, শিক্ষা পায়নি। মিনিং দে ওয়ার নেভার এবল টু লার্ন অ্যাবাউট হিস্ট্রি। তার মানে হচ্ছে তারা কখনো হিস্ট্রি সম্পর্কে জানতে পারেনি, ইতিহাস সম্পর্কে জানতে পারেনি। Cold poverty held back their inspirations and froze the creative parts of their minds. বলতেছে যে প্রভার্টি, মানে এখানে কোল্ড প্রভার্টি বলতে খুব খুব কড়াল কড়া টাইপের, মানে দারিদ্রতা, মানে একেবারে দারিদ্র সীমার নিচে বসবাসকারী এরকম আর কি। এক কথা প্রচন্ড দারিদ্রতা, প্রচন্ড দারিদ্রতা তাদের যে ইন্সপায়ার্ড যে তারা হবে, উৎসাহিত হবে নতুন কিছু করার জন্য, হ্যাঁ, বা তাদের যে ক্রিয়েটিভ পার্টস যেটা রয়েছে মনের, বা মনের যে ক্রিয়েটিভিটির যে সামর্থ্য সেটাকে ফ্রোজেন করে দিয়েছে, সেটা যেন বরফের মতো জমে গিয়েছে। এবং তারা ওই ইন্সপিরেশনটা পায়নি নতুন কিছু তৈরি করার। এটা কেন হয়েছে? কারণ তাদের জীবনে এই কোল্ড পোভার্টি ছিল, প্রচন্ড লেভেলের, খুবই বাজে রকমের দারিদ্রতা ছিল তাদের জীবনে। এবার বলতেছে যে মেনি জেমস দ্যাট গিভ অফ দ্য মোস্ট বিউটিফুল লাইট আর বেরিড ইন ডার্ক আনএক্সপ্লোরড কেভস ইন দ্য ওশান। বলতেছে অনেক জেমস, অনেক রত্ন হয়তো বা, যেগুলো খুবই সুন্দর সুন্দর, যেগুলো অন্ধকারের ভেতরে রয়ে গেছে, এই জায়গায় অনেক অন্ধকার কবরের ভেতরে রয়ে গেছে। ঠিক অনেকটা যেমন সমুদ্রের ভেতরে যে গুহাগুলো থাকে, যে গর্তগুলো থাকে, ক্যাভার্ন গুলো থাকে, এগুলোর ভেতরে অনেক কিছু এখন আনএক্সপ্লোরড রয়ে গেছে, ঠিক সেরকম। মানে সমুদ্রের ভেতরে যেমন অনেক মণিমুক্তা এখনো আনএক্সপ্লোরড রয়ে গেছে, মানুষ এখন আবিষ্কারই করতে পারেনি, হয়তো এরকমই অনেক রত্ন এখানেও শুয়ে আছে, এই কবরগুলোতে রয়েছে, যারা আসলে যাদেরকে আমরা জানি না। মেনি ফ্লাওয়ার্স ব্লুম আনসিন বাই এনিওয়ান। বলতেছে অনেক ফুল রয়েছে যেগুলো ফুল ফোটে কিন্তু কেউ দেখে না। ওয়েস্টিং দেয়ার বিউটি, তাদের সৌন্দর্যটা অপচয় ঘটে। অ্যান্ড সেন্ট অন দ্য ডেজার্টেড প্লেস, তাদের সৌন্দর্য এবং সুরভি বা সেন্টের অপচয় ঘটে, যেটা একটা ডেজার্টেড প্লেসে আর কি। ধরো মরুভূমির ভেতরে একটা সুন্দর ফুল ফুটলো একটা জায়গায়, তো এখানে কি ওই ফুলটা কেউ দেখবে? ওই ফুলের সৌন্দর্য কেউ দেখবে? ওই ফুলের গন্ধ কেউ নিবে? নিবে না। তো বলতে এইরকম একটা জায়গায় যেমন ভাবে ফুল ফুটে থাকে, সমুদ্রের গহীনে যেমন ভাবে অনেক জেমস মণিমুক্তা রত্ন এগুলো আনএক্সপ্লোরড রয়ে গেছে, অনাবিষ্কৃত রয়ে গেছে, এই কবরগুলোর ভেতরে হয়তো এমন কিছু মানুষ রয়েছে যারা এই এই রকমের রত্ন টাইপের ছিল, যাদেরকে আমরা জানি না, চিনি না। তারা হয়তো সুযোগ পেলে, শিক্ষা পেলে, তারাও হয়তো একটা এম্পায়ার শাসন করতো, অথবা নতুন মিউজিক তৈরি করতো, নতুন পোয়েট্রি তৈরি করতো। Some villagers here could have been like the politician John Hampden, who fought for the people's rights against the Arthurian king. বলছে এখানে হয়তো কিছু ভিলেজার্স রয়েছে যারা হয়তো বা জন হ্যামডেনের মতো পলিটিশিয়ান হতে পারতো। যে জন হ্যামডেন সে জনগণের অধিকারের জন্য কিং এর অথরিটি বা কিং এর কর্তৃপক্ষের সাথে সে ফাইট করেছে।
মানে দাবি আদায়ের জন্য ফাইট করেছে। এক্সেপ্ট অন এ মাস স্মলার স্কেল, ফিয়ারলেস স্ট্যান্ডিং আপ টু দ্য ল্যান্ডলর্ড হু ওন দ্য ফিল্ডস হি ওয়ার্কড। এবং এক্সেপ্ট অন এ মাস স্মলার স্কেল, এবং সে এটা মাস মানে অনেক ছোট করে, ছোট পরিসরে এই সংগ্রামটা করেছেন। ফিয়ারলেস স্ট্যান্ডিং আপ টু দ্য ল্যান্ডলর্ড, এবং ওই সমস্ত ল্যান্ডলর্ডের সামনে সে দাঁড়িয়ে বিদ্রোহ করেছে যাদের ফিল্ডেই সে কাজ করে। জন হ্যাম্পটেনের কথা বলতেছে। তো বলতেছে এরকম জন হ্যাম্পটেনের মতো পলিটিশিয়ান এখানে শুয়ে থাকতে পারে, সে সুযোগ পাইলে হয়তো বা এরকমটা হতে পারতো। সামওয়ান হিয়ার মাইট হ্যাভ বিন এ সাইলেন্ট ফেমলেস জন মিল্টন। বলতেছে যে এই জায়গায় হয়তো এমন লোকও থাকতে পারে যারা ফেমলেস, সাইলেন্ট, খ্যাতি নাই, খ্যাতিহীন, এরকম জন মিল্টনের মতো অনেক লোক থাকতে পারে। তো বলছে মিল্টন, রিনাউন্ড রেনেসান্স পোয়েট অফ দা হু রোড প্যারাডাইস লস্ট। তিনি হচ্ছেন রেনেসাঁ যুগের একটা পোয়েট, এবং তিনি প্যারাডাইস লস্ট লিখেছিলেন। এই এই যে রেনেসাঁ যুগ কি, প্যারাডাইস লস্ট কি, এর কাহিনী কি, তোমরা থার্ড ইয়ারে গেলে প্যারাডাইস লস্ট পড়তে পারবা। আর সেকেন্ড ইয়ারে উঠলেই তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হয়, মানে ইংলিশ লিটারেচারের ইতিহাস, সেখানে এই রেনেসাঁ কি জিনিস বুঝতে পারবা। বিকজ হি নেভার লার্ন টু রাইট। কারণ ওই সমস্ত লোকগুলো, এই যে মিল্টনের মতো প্রতিভাবান লোক হয়তো এখানে ছিল, কিন্তু তারা যেহেতু লিখতে পারে নাই, যার জন্য তারা হয়তোবা বিখ্যাত হতে পারেনি। সামওয়ান কুড হ্যাভ বিন লাইক দ্য ইংলিশ ডিক্টেটর অলিভার ক্রমওয়েল। কেউ হয়তো এখানে থাকতে পারে যারা ইংলিশ যে ডিক্টেটর, একনায়ক অলিভার ক্রমওয়েল, হয়তো তার মতো কেউ এখানে থাকতে পারে। বাট বিকজ হি ওয়াজ পোর অ্যান্ড পাওয়ারলেস, কিন্তু যেহেতু ওই ব্যক্তিটা দরিদ্র এবং আহ, ক্ষমতাহীন, হি নেভার হ্যাড দ্য চান্স টু রুথলেসলি কিল অল দ্য ইংলিশ পিপল দ্যাট ক্রমওয়েল ডিড। বলতে কিন্তু যেহেতু সে দরিদ্র এবং ক্ষমতাহীন ছিল, আর তার জন্যই সে কখনোই ওই নির্দয় ভাবে ইংলিশ পিপুলদেরকে মারতে পারেনি, আহ, যেটা ক্রমওয়েল করেছিল। ক্রমওয়েল খুব নিষ্ঠুর ছিল, তাই বলতেছে। তো বলতেছে এখানে যে, এখানে যে কবরগুলো, গোরস্থানের সামনে গিয়ে তিনি ভাবতেছেন যে এখানে যে কবরগুলো রয়েছে, এই কবরগুলো তো দরিদ্র, আনএডুকেটেড সব কৃষকদের, গ্রামবাসীদের। বলতেছে যে তারা তো সব অশিক্ষিত, আনএডুকেটেড এগুলো ছিল, যার জন্য তারা এতটা পায়নি, কি বলে এটাকে, আহ, হচ্ছে সুযোগ পায়নি। কিন্তু যদি সুযোগ পেতো তাহলে হয়তো বা তার পলিটিশিয়ান জন হ্যাম্পটনের মতো হইতো, রাইটার জন মিল্টনের মতো হতে পারতো, অথবা এই ডিক্টেটর অলিভার ক্রমওয়েলের মতো হতে পারতো। কিন্তু তাদের দারিদ্রতার কারণে তারা হতে পারেনি। The ability to have the Senate applaud you, the ability to scoff at the danger of sufferings and defeat, the chance to spread wealth throughout a happy country, the chance to live a life so influential that one's biography is reflected in an entire nation. বলতেছে যে আহ, এই যে একটা সামর্থ্য, টু হ্যাভ দ্য সিনেট অ্যাপ্লাউড ইউ, মানে সিনেট বা এক কথা মেম্বারের, পার্লামেন্টের মেম্বার হবা, সিনেটের মেম্বার হবা। তো সেই সিনেটের মেম্বার হওয়ার পরে তুমি যখন সিনেটে গেলা, তোমার কাজে হয়তো বা সিনেটের সবাই হচ্ছে তোমার প্রশংসা করলো। সিনেট বলতে ধরো ওদের সংসদ ভবনের একটা অংশ আর কি। তো বলছে তারা হয়তো বা তোমার কাজের জন্য দিতে পারে, তালি দিতে পারে, অ্যাপ্লাউড করতে পারে। দ্য অ্যাবিলিটি টু স্কফ অ্যাট দ্য ডেঞ্জার্স অফ সাফারিং অ্যান্ড ডিফিট, এবং পরাজয়ের বিপদে উপহাস করার ক্ষমতা। স্কপ অফ বলতে তোমার হচ্ছে উপহাস করা। বলতেছে যে এই যে উপহাস করার ক্ষমতা পরাজয়ের মুহূর্তে, ডেঞ্জার অফ সাফারিংস এন্ড ডিফিট, সেইটাও দ্য চান্স টু স্প্রেড ওয়েলথ থ্রু আউট এ হ্যাপি কান্ট্রি, সেটা কি করে একটা সুখী দেশে সম্পদ ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করে, মানে সম্পদ ছড়িয়ে দেওয়ার সুযোগ। দ্য চান্স টু লিভ এ লাইফ সো ইনফ্লুয়েন্সিয়াল, এবং একটা ইনফ্লুয়েন্সিয়াল লাইফ, একটা প্রভাবক হিসেবে তুমি লাইফ লিড করবা, সেই সুযোগটাও। দ্যাট ওয়ান্স বায়োগ্রাফি ইজ রিফ্লেক্টেড, এবং যেটা একজনের বায়োগ্রাফি একটা পুরো জাতিকেই রিফ্লেক্ট করে, এমনটা হতে পারতো যদি এই লোকগুলো এখানে যারা রয়েছে তারা যদি দারিদ্রতার ভেতরে না থাকতো, যদি এডুকেটেড হতো।
all these things were prevented by these people's poverty, বলতে এই সমস্ত জিনিসই, মানে এই যে সে যদি মেম্বার, সে হ্যাম্পটেন হতে পারতো, সে ক্রমওয়েল হতে পারতো, সে মিল্টন হতে পারতো, সে সিনেটর হতে পারতো, যেখানে সবাই তার কাজের জন্য তালি দিত। হ্যাঁ, তারপরে আহ হয়তো সে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হতে পারতো, ইনফ্লুয়েন্সার হতে পারতো, কিন্তু সেগুলো তারা হতে পারেনি। কথা হচ্ছে কেন পারেনি? অল দিস থিংস আর প্রিভেন্টেড বাই দিস পিপুলস পভার্টি, এই মানুষদের এই সমস্ত জিনিসই বাধাপ্রাপ্ত হয়েছে দারিদ্রতার কারণে। Not only did poverty prevent them from developing their talent, but it also prevented them from committing any uh, atrocities. বলতেছে প্রভার্টি যে শুধুমাত্র তাদেরকে তাদের এই ট্যালেন্ট শো করার ক্ষেত্রেই বাধা দিয়েছে তাই নয়, বরং তাদেরকে অ্যাট্রোসিটিস, তাদের ঔদ্ধত্য, তাদের আহ, অহংকার, হ্যাঁ, তাদের নির্দয়হীনতা, তার দয়াহীনতা, নির্দয়তা, এগুলোও তাদেরকে করতে বা বাধা দিয়েছে। মানে আমাদের স্পিকার এখানে একপাক্ষিক কথা বলতেছেন না, তিনি বলতেছেন এই দরিদ্র লোকগুলো সুযোগ আহ পায়নি, তাই বড় মাপের কোনো ব্যক্তি হতে পারেনি দারিদ্রতার কারণে। আবার একই সঙ্গে এমন হতে পারে যে এখানে হয়তো নির্দয় কোনো ব্যক্তি ছিল, যে সুযোগ পাইলে একেবারে মানে খারাপ অনেক ইয়ে করে ফেলতো, কিন্তু সেটা করতে পারেনি, অ্যাট্রোসিটিস করতে পারেনি। এটা বলতে চাই, দারিদ্রতা একই সঙ্গে তাদেরকে আহ, ভালো কাজ করার সুযোগ দেয়নি যেমন, আবার একই সঙ্গে তাদের নৃশংস হওয়ার, অ্যাট্রোসিটিস শো করারও, নৃশংস টাইপের কাজকর্ম করতেও তাদেরকে বাধা দিয়েছে। ইট প্রিভেন্টেড দেম ফ্রম কিলিং কাউন্টলেস পিপল ইন অর্ডার টু গেইন পাওয়ার, অ্যান্ড ইন দ্য প্রসেস গিভিং আপ অন এনি সেন্স অফ হিউম্যান রাইটস। বলতেছে যে এই দারিদ্রতা আবার তাদেরকে অসংখ্য মানুষকে হত্যা করতে, ক্ষমতার জন্য হত্যা করবে তারা, এটাতেও বাধা দিয়েছে। হতে পারতো যে এখানকার কোনো মানুষ ক্ষমতায় গেল এবং অসংখ্য মানুষকে হত্যা করলো, কিন্তু সেটা পারেনি কারণ তার দারিদ্রতার কারণে। অথবা তার হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকারের যে বিষয়টা, এই প্রসেসটার কথা বলা হচ্ছে যে এই প্রসেসটার ইন দ্য প্রসেস গিভিং আপ অন এনি সেন্স অফ হিউম্যান রাইটস, মানে হিউম্যান রাইটস এর ব্যাপারে যে কথা বলার যে বিষয়গুলো বলতেছে, এটাও হচ্ছে, বা হিউম্যান রাইটকে গিভ আপ করা, মানবাধিকারকে এড়িয়ে যাওয়া বা মানবাধিকারকে ভঙ্গ করা, সেটাও, সেটা করতে বাধা দিয়েছে এই দারিদ্রতাই তাদেরকে। Poverty means that these people never had to hide their guilt after committing such acts, repressing their own shame. Poverty হচ্ছে মানে হলো এই লোকগুলি কখনোই তাদের দোষগুলোকে হাইড করতে পারেনি কোনো একটা দোষ করার পরে, রিপ্রেসিং দেয়ার ওন শেম, এবং তারা নিজেরাই লজ্জায় পড়ে গেছে। দে নেভার হ্যাড টু অনার দ্য রিচ অ্যান্ড প্রাউড অ্যাজ ইফ অনারিং গডস উইথ পোয়েট্রি। দে নেভার হ্যাড টু অনার, এবং তাদেরকে কখনোই ধনী মানুষদেরকে বা প্রাউড মানুষদেরকে কখনোই সম্মান করতে হয়নি, অ্যাজ ইফ, যেন, অনারিং গডস, মানে গড গডদের মতো অনার করতে হয়নি। মানে দেখবা একটা গ্রামের সাধারণ কৃষক মানুষ, যার ভেতর অত হ্যাসপ্যাস নাই, সে কাউকে অত মানে কাউকে অত ইয়া করে না, সে নিজের মতো করে চলতেছে। আবার দেখবা গ্রামের একটু উঠতি টাইপের যে সমস্ত নেতা খেতা টাইপের বা এই টাইপের মানুষ, তারা দেখবা যে তার সিনিয়রদেরকে, তার চেয়ে বড় নেতাদেরকে যে তেল মারতেছে, তাই না? তো বলতেছে এটাই যে এই সমস্ত সাধারণ মানুষদেরকে কাউকে কখনোই তোয়াক্কা করে চলতে হয় না, কাউকে কখনোই গডের মতো করে সম্মান দেখানোর দরকার হয় না। ফার আওয়ে from the crazed immortal conflicts of the rich and powerful, these poor people only had simple serious desires. বলছে এই পোর পিপুল গুলো এই পাগলামি, ক্ষমতার জন্য যে পাগলামি, ধনী হওয়ার জন্য যে পাগলামি, এবং অনৈতিক হওয়া এবং যে যুদ্ধ দ্বন্দ্ব বাত্য, সেগুলো থেকে তারা অনেক দূরে থেকেছে। এবং এই পোর পিপুল গুলো সবসময় সিম্পল এবং সিরিয়াস ডিজায়ার থেকে তারা দূরে থেকেছে। দিস পাওয়ারফুল পিপুল অনলি হ্যাড, তাদের শুধুমাত্র ছিল সিম্পল এবং সিরিয়াস ডিজায়ার, কিছু সাধারণ কিছু ইচ্ছা। ইন দিস ক্যাম অ্যান্ড আইসোলেটেড ভ্যালি অফ লাইফ, দে স্টাক টু দেয়ার ওন কোয়াইট ওয়েস কুইট ওয়েস
তো বলতেছে যে এই যে একটা শান্ত শিষ্ট এবং নির্জন যে উপত্যকা অফ লাইফ জীবনের বা মানুষের এই যে উপত্যকা, বলছে এই উপত্যকায় হচ্ছে দে স্টাক, তারা আটকে পড়েছে টু দেয়ার ওন কোয়াইট ওয়েজ, তারা তাদের যে নির্ঝঞ্ঝাট যে ওয়েস লাইফের যে জীবন পদ্ধতি সেখানে যেন তারা আটকে পড়েছে। তারা বাহিরের যে ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যে মারামারি কাটাকাটি হানাহানি অনৈতিকতা, এগুলোতে তারা জড়িয়ে পড়েনি, বরং তারা সবসময় তাদের মধ্যে সিম্পল ডিজায়ার করতো, এবং সেটা সিরিয়াসলি ডিজায়ার। যেমন ধরো একজন আছে, একটা কৃষক, সে হয়তো ডিজায়ার করতেছে যে এই বছর আমি আমার জমিতে 3টা ফসল উৎপাদন করবই, এবং সে ওই অনুযায়ী লাগলো। অথবা সে ভাবলো যে আমি আমার যে গরুর ফার্মটা আছে, এখানে 5টা গরু আছে, আগামীতে যাতে আর একটু বাড়ে, সেই হিসেবে সে কাজ করতেছে। তো এইটা হচ্ছে তাদের ইচ্ছা। আর অন্যদিকে যারা একটু অন্য টাইপের, তারা কি ক্ষমতা পাবো, এই করবো সে করবো, তোকে দেখে নিব, তোকে দেখে নিব, অমুক কোম্পানিকে দেখে নিব, অনেকে এইটাও ভাবে। তো এদের ডিজায়ার গুলো খুবই সিম্পল, সাংসারিক টাইপের। তো কত বড় আরো, ও বাবা, এখনো তো পুরো এক পেজ। Yet to protect even these poor people's bones from total disrespect, a major memorial has been built nearby. আচ্ছা, বলতেছে তারপরেও এই দরিদ্র লোকদের হাড়গোড় বোন যেগুলো রয়েছে সেগুলোকে আহ ডিসরেসপেক্ট, অশ্রদ্ধা থেকে বাঁচানোর জন্য একটা মেমোরিয়াল কাছেই বানানো যেতে পারে, বা মানে নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে। এই মিজার, মিজার হচ্ছে কি বলে, মিজার বলতে ছোট্ট, অনুর্বর, সামান্য মেমোরিয়াল বানানো হয়েছে। ইট হ্যাজ poorly written rhymes and a poorly made sculptures, but it still makes passing visitors shy. বলছে এখানে একটা আহ ছোট্ট সামান্য একটা তোমার উম, একটা জায়গায় লেখা রয়েছে, কিছু রাইম লেখা রয়েছে, কিছু কবিতা টাইপের ছন্দ, এবং খুব বাজেভাবে পড়লি তোমার আহ, সৌধ তৈরি করা রয়েছে, স্কাল্পচার তৈরি করা রয়েছে, এবং বাট ইট ইজ স্টিল মেক পাসিং, এবং কিন্তু এখনো ওদিক দিয়ে যারা যায়, যে সমস্ত মানুষগুলো যায়, তারা সে সমস্ত ভিজিটর গুলো ওই লেখাগুলো পড়ে, ওই কবরগুলো দেখে তারা দীর্ঘশ্বাস ফেলে। These people's name the years they were alive, all craved by someone who was illiterate, stand in place of fame and a lengthy commemoration. বলতেছে এই সমস্ত সাধারণ মানুষগুলোর পিপুলস নেম, তাদের নামগুলো, দ্য ইয়ার্স দে ওয়ার অ্যালিভ, তারা যতদিন বেঁচে ছিল, অল ক্রেভড বাই সামওয়ান, সবাই কেউ না কেউ কাউকে না কাউকে চাইতো, হু আর ইলিটারেট, এবং তারা সবাই ও ইলিটারেট ছিল, নিরক্ষর ছিল, পড়াশোনা জানতো না। স্ট্যান্ড ইন প্লেস অফ ফেম অ্যান্ড এ লেংদি কমেমোরেশন, এবং তারা হচ্ছে তাদের যে প্লেস, মানে কি বলে, খ্যাতির যে জায়গাটা, তারপরে একটা লেংদি কমেমোরেশন বা স্মৃতির যে জায়গাটা, সেই জায়গাটাতে তারা থাকতো আর কি। মানে এক কথা বলতে গেলে কিছু মানুষ রয়েছে যারা তাদের জীবদ্দশায় অনেক বিখ্যাত হয়, এবং তাদেরকে মানুষ দেখতে চায়, বা তাদেরকে মানুষ পেতে চায়, এবং তারা একটা খ্যাতির জায়গায় থাকে, একটা স্মৃতির, শক্তিশালী একটা স্মৃতি, দীর্ঘ স্মৃতির মধ্যে পড়ে যায় তারা। মানে অনেক মানুষ আছে যাদেরকে মানুষ অনেক স্মরণ করে। Many quotes from the Bible are scattered around the graveyard, quotes that teach unrefined yet God-hearted people how to die. বলতেছে অনেক কবরে এখানে বাইবেলের যে বিভিন্ন চরণগুলি সেগুলো লেখা রয়েছে, এগুলো ছিটিয়ে রয়েছে আর কি, এবং এই গ্রেভিয়ার্ড জুড়ে, এবং এখানে কোট রয়েছে যে কোটগুলোর মাধ্যমে শেখানো হচ্ছে, টিস আনরাইমড আনরিফাইন্ড ইয়েট গুড হার্টেড পিপল হাউ টু ডাই, অর্থাৎ কিভাবে মানুষ মারা গেছে বা মারা যায় সেটা
গুড হৃদয়ের যে মানুষগুলি তাদেরকে শিক্ষা দিচ্ছে, এখানে বিভিন্ন বাইবেল থেকে বিভিন্ন চরণ বা কবিতার লাইন বা বাইবেলের যে লাইনগুলো সেগুলো ওখানে লিখে দেয়া আছে। After all, what kind of person, knowing full well they would be forgotten after death, even gave up this pleasant and troublesome life, ever left the warm areas of the happy day without looking back and wanting to stay at little longer? বলতেছে আফটার অল হোয়াট কাইন্ড অফ পার্সন, কোন ধরনের ব্যক্তি, নোয়িং ফুল ওয়েল, যারা পরিপূর্ণভাবে জানে যে দে উড বি ফরগটেন আফটার ডেথ, তাদেরকে মৃত্যুর পরে ভুলে যাওয়া হবে, এভার গেভ আপ দিস প্লেজেন্ট অ্যান্ড ট্রাভেলসাম লাইফ, বলতেছে এমন কোন মানুষ আছে যে জানে যে মৃত্যুর পরে তাকে ভুলে যাওয়া হবে, তারপরেও সে কি কখনোই তার এই আনন্দের বা সংগ্রামের জীবনকে সে কখনো ছেড়ে দিয়েছে? এভার লেফট দ্য ওয়ার্ম এরিয়াস অফ হ্যাপি ডেজ, অথবা হ্যাপি যে দিনগুলি সেই দিনগুলোর যে ওয়ার্ম এরিয়া, উষ্ণ যে জায়গাগুলি, মানে ভালো যে জায়গাগুলি, সেগুলোকে কি তারা কি কখনো ছেড়ে গিয়েছে? উইদাউট লুকিং ব্যাক অ্যান্ড ওয়ান্টিং টু স্টে এ লিটল লঙ্গার, এবং তারা কি সবসময়ের জন্য পেছনে ফিরে তাকায়নি, এবং তারা কি চায়নি যে ইস আরো যদি কিছু সময় থেকে যেতে পারতাম? মানে পৃথিবীতে মারা যাওয়ার আগে এমন কোনো মানুষ আছে যে মানুষ কখনো ভাবেনি যে ইস আরো যদি কিছুদিন বেঁচে থাকতে পারতাম? সবাই ভাবে। A dying person relies on the heart of some close friend. একটা মুমূর্ষু ব্যক্তি সে কিছু ক্লোজ বন্ধুদের মনের ভেতরে বেঁচে থাকে, রিলাই করে। লিনিং এগেনস্ট দেয়ার চেস্ট, দে নিড দ্যাট পার্সন টু শেড সাম রেভারেন্ট টিয়ার্স অ্যাজ দে ডাই। বলছে লিনিং এগেনস্ট দেয়ার চেস্ট, তারা অন্যদের হচ্ছে মানে বুকের দিকে ঝুঁকে থাকে, এবং দে নিড দ্যাট পার্সন, এবং তাদের ওই সমস্ত ব্যক্তির দরকার যারা তাদের মারা যাওয়ার সময় কান্নাকাটি করবে, শ্রদ্ধার কান্নাকাটি করবে। মানে একজন ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, সে মারা যাচ্ছে এবং সবাই কান্নাকাটি করতেছে, তো এই কান্নাটা হচ্ছে আবেগের, মানে ওই লেভেলের কান্না না, এটা হচ্ছে শ্রদ্ধার কান্না। ইভেন ফ্রম দ্য টোম নেচার ক্রাইজ আউট, এবং তাদের টোমের টোম থেকে নেচার যেন চিৎকার করবে, কান্নাকাটি করবে। ইভেন ইন আওয়ার ডেড বডিজ দ্য হ্যাবিচুয়াল প্যাশনস অফ দ্য পোর স্টিল বার্ন। এমনকি এই সমস্ত যে ডেড বডি গুলো, আমাদের যে ডেড বডি গুলো এখানে রয়েছে, তাদের যে হ্যাবিচুয়াল প্যাশনস অফ দ্য পোর স্টিল বার্ন, মানে তাদের এই দরিদ্র মানুষদের যে প্রতিদিনের যে অভ্যাস, তাদের যে আবেগ, হ্যাবিচুয়াল যে অভ্যাসগুলি, আবেগগুলি, সেগুলো এখনো স্টিল বার্ন, মানে এগুলো এখনো জ্বলছে যেন। You who have been thinking about this, who died anonymously, have been telling their unpretentious story in the poem. আচ্ছা, বলতেছে তুমি এবং যারা এখানে, who has been thinking, তুমি যে কিনা চিন্তা করতেছো এই সমস্ত অজানা মৃত ব্যক্তিদের সম্পর্কে, have been telling their আহ আচ্ছা, have been telling their আনপ্রিটেনশাস স্টোরি অফ দিস লাইফ অফ দিস পোয়েম। বলতেছে তারা বলেছে তাদের যে এই এই কবিতার ভিতরে তারা তাদের আনপ্রিটেনশাস যে লাইফ সেই সম্পর্কে বলা হয়েছে, মানে তাদের লাইফে কোনো ধোঁকাবাজি নাই, কোনো ছল চাতুরি নাই। ইফ বাই চান্স অ্যান্ড বিকজ অফ লোনলি থটস সামওয়ান ইজ সিমিলার টু ইউ আস্ক অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ইউ। বলতেছে যে বাই এনি চান্স, যে কোনো চান্সে হোক বা দৈবক্রমে দুর্ঘটনাবশত, বিকজ অফ লোনলি থটস, বলতেছে যে তোমার একাকী যে চিন্তা ভাবনা করা, সে চিন্তা ভাবনা করার কারণে, সামওয়ান সিমিলার টু ইউ আস্ক, এবং সিমিলার টাইপের কেউ একজন যদি তোমাকে জিজ্ঞাসা করে হোয়াট হ্যাপেন টু ইউ, তাহলে তোমার ক্ষেত্রে কি ঘটতে পারে? বলো তোমার হচ্ছে তোমাকে যদি কেউ কোনো বিষয় সম্পর্কে জানতে চায়, এবং সামওয়ান সিমিলার টু ইউ আস্ক, এবং তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে সেক্ষেত্রে তোমার ভেতরে কি ঘটে, কি হয়? মেবি লাকিলি এনাফ সাম ওল্ড কান্ট্রি পার্সন উইল অ্যান্সার দেম। বলতেছে অনেক পুরাতন কান্ট্রি পার্সন রয়েছে, গ্রাম্য লোক রয়েছে, তারা হয়তো বা উত্তর দিবে এবং বলবে যে উই স হিম অ্যাট সানরাইজ এ লট। বলছে আমি সূর্য উঠার সময় তাকে আমি প্রায়ই দেখি। হি
his quick footsteps sweeping the dews of the grass as he went to see the sun from the town's higher field. মানে এখানে বলতেছে যে তুমি মারা যাওয়ার পরে তোমাকে কে স্মরণ করবে, কি বলে স্মরণ করবে। এবার বলতেছে যে সৌভাগ্যবশত কিছু ওল্ড কাল্ট্রি পার্সন উইল অ্যান্সার দেম, তারা বলবে যে হ্যাঁ আমি তো এই ছেলেটাকে দেখেছি, এই ছেলেটাকে সকালবেলা দেখতাম, সে ঘাসের উপর দিয়ে হাঁটাহাঁটি করতো, মর্নিং ডিউ এর উপর দিয়ে। এবং আহ, আমি আবার তাকে দেখেছি যে সে অ্যাজ হি ওয়েন্ট টু সি দ্য সান, সে সূর্য দেখতে যাইতো, যেটা আমার শহরের টাউনস হায়ার ফিল্ড, শহরের চাইতে উঁচু যে জায়গাগুলো, শহরের মধ্যে যে উঁচু যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তারা যেত এবং সূর্য দেখতো। মানে ব্যাপারটা হয় না যে অনেক সময় যে কেউ একজন মারা গেল, তখন আরেকজন বলে আরে এই ছেলেটা মারা গেছে, আরে এই ছেলেটা তো এত ভালো ছিল, অত ভালো ছিল, এরকম অনেক সময় কথা বলে কিন্তু। তো এখানে এরকমটাই বলতেছে। এবং এখানে আহ, দুইটা তিনটা সেন্টেন্স বা এখানকার সবগুলো সেন্টেন্স সেই ব্যাপারেই বলতেছে। বলতেছে দেখো ওভার দেয়ার দ্য বেস, মানে এইটুকু আমি পড়ে দিচ্ছি না, কিন্তু এখানে এই কথাটাই বলা হচ্ছে যে ওই লোকটা, ওই লোকগুলো সম্পর্কে কিছু পজিটিভ কথা। দেখবা যে একটা খারাপ লোকও যদি মারা যায়, তখন মারা যাওয়ার পরে ম্যাক্সিমাম লোকই বলে যে না, লোকটা চোর ছিল, চুরি করতো ঠিক আছে, বাট ও কিন্তু এই এই ভালো কাজগুলো করেছে। তারপর হয়তো হয়তো মারা যাওয়ার পরে সে বলতো যে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ তার প্রশংসা বা পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করে। তো এখানেও আমাদের ওই পোর ভিলেজারদের কিছু পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবার স্পিকারের এপিটাফ। এপিটাফ বলতে শেষ যে জবনিকাপাত, বা বলতে পারো হচ্ছে কনক্লুশনটা না। তো কনক্লুশনটা এখানে আমাদের কবি টানতেছেন আর কি। এবং এইটা এখানে আরেকটা জিনিস, আমাদের স্পিকার যিনি কবি তার যে এপিটাফ, এপিটাফ বলতে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে তার কবরের গায়ে কি লেখা থাকবে সেই কথাটা তিনি এখানে বলে যাচ্ছেন। তিনি বলতেছেন যে হিয়ার রেস্টিং হিজ হেড ইন দ্য ডার্ট লাইস এ ইয়াং ম্যান দ্যাট হ্যাড নিদার ওয়েলথ নর ফেম। অর্থাৎ তার যে কবর, সে কবরের গায়ে লেখা থাকবে যে এখানে যে ব্যক্তিটা শুয়ে আছে ময়লার মধ্যে, সে ছিল একজন ইয়াং মানুষ এবং তার কোনো সম্পদ বা খ্যাতি ছিল না। He had no education because he was born to common people. His life was defined by sadness. বলতে তার কোনো শিক্ষা দীক্ষা ছিল না, কারণ he was born to common people, কারণ সে দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। এবং his life was defined by sadness, এবং তার জীবনটা দুঃখে ভরা। Even so, he had great gift, কিন্তু তারপরেও তার একটা বড় রকমের গিফট ছিল, and earnest mind, এবং একটা বৃহৎ বা প্রচন্ড অ্যাক্টিভ একটা মাইন্ড ছিল। হেভেন রিপেইড হিম ইন প্লেন্টি ফর দিস গিফটস অ্যান্ড হিজ সাফারিংস। এবং হেভেন বলতে এখানে গড, তো বলতেছে গড তাকে তার এই সাফারিংস এর জন্য অনেক গিফট দিয়েছিল। মানে হয় না যে তুমি প্রচন্ড সাফার করতেছো, পড়তে পারতেছো না, তারপরেও কষ্ট করে পড়লা, এরপর তোমার একটা ভালো রেজাল্ট হয়ে গেল, তো এটা গড গিফটেড। তো এটাই বলতেছে যে হেভেন তাকে রিপে করবে, অনেক কিছু দিবে তার কষ্টের পরে। মানে এখানে বলতেছে দিয়েছে আর কি, হেভেন থেকে তাকে দেয়া হয়েছে। আমাদের স্পিকার মারা গেছে, তো স্পিকার এখন চিন্তা করতেছে যে তিনি মারা গেছেন এবং তার কবরে এইসব কথাগুলো লেখা রয়েছে, এবং তিনি তার নিজের এই কথাগুলো নিজের এপিটাফে লিখতেছেন। এবং আমি 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 যদি ভুল না শুনে থাকি, আমি এটা কখনো পড়ি নাই, তো ভুল না শুনে থাকি যে এই কথাগুলো আসলেই আমাদের এই আহ যে থমাস গ্রে, তার যে কবর, সে কবরে লেখা আছে। হি গেভ অল হি হ্যাড টু হিজ মাইজারি। তিনি তার সমস্ত যে দুঃখের যে বিষয়গুলো সেগুলোকে সবই তিনি দিয়েছেন। হুইচ ওয়াজ এ সিঙ্গেল টিয়ার, এবং একটা মানে হি গেভ অল হি হ্যাড টু হিজ মাইজারি, তার কষ্টের সময় তার যা কিছু ছিল সে সবকিছু সে দিয়ে গেছে। হুইচ ওয়াজ এ সিঙ্গেল টিয়ার, এবং এটা ছিল তার একটা মানে চোখের ছোট্ট একটা পানির কণা। ইন রিটার্ন হেভেন গেভ হিম দ্য অনলি থিংস হি উড এভার ওয়ান্টেড, এ ফ্রেন্ড। এবং বলতেছে গড, এমনকি হেভেন তাকে শুধুমাত্র একটা জিনিস দিয়েছে যেটা সে সারা জীবন চেয়েছে, এবং সেটা হচ্ছে একটা বন্ধু। ডোন্ট ট্রাই অ্যানিমোর টু টক অ্যাবাউট দ্য স্ট্রেংথ অ্যান্ড গিফটস অর টু ব্রিং হিজ উইকনেস ব্যাক ফ্রম দ্য ডেড।
এবার এখানে এই এপিটাফি বলা হচ্ছে যে কেউই কখনো তার সাথে কথা বলার চেষ্টা করো না, তার শক্তিতে তাকে, তার শক্তির ব্যাপারে তার সম্পর্কে কখনো কথা বলিও না, এবং তার ভাগ্যের ব্যাপারে কখনো কথা বলিও না। অথবা টু ব্রিং হিজ উইকনেস ব্যাক, অথবা তার যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ফ্রম দ্য ডেড, ডেড থেকে তাকে আবার ফিরিয়ে নিয়ে এসেও না। মানে মারা গেছে, সে তো মারাই গেছে, সেই মারা যাওয়া অবস্থা থেকে তাকে আবার দরিদ্র করে, দারিদ্রতায় বা তার দুর্বলতায় ব্যাক করে নিয়ে আসবা, এটা করার দরকার নাই। বোথ হিজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস লাই ইন দ্য গ্রেভ ইন আ স্টেট অফ কুইভারিং হোপ। বলতেছে যে তার যে স্ট্রেংথ এবং উইকনেস, তার যে শক্তি এবং তার যে দুর্বলতা, এই দুইটাই এখন কবরের ভিতরে রয়েছে। এবং কি অবস্থায় রয়েছে? ইন এ স্টেট অফ কোয়েভারিং হোপ, একটা কম্পমান, একটা আশায়, দোলাচালের ভিতরে রয়েছে এখন। হি ইজ নাও উইথ হিজ ফাদার গড। এবং কবির কথাও, মানে কবির যে পিটাপ, সেখানে লেখা আছে যে কবি এখন কোথায় আছে? কবি এখন তার যে অভিভাবক, তার যে গার্জিয়ান, ফাদার গড, তার সাথে রয়েছে, এটা বলতেছে। তো এই হচ্ছে এই কবিতার সামারি। একটু বড়। আমরা আমাদের পেইড গ্রুপে এগুলো 2 দিনে পড়াইতাম, অর্থাৎ পার্ট 1 পার্ট 2 এভাবে পড়াইতাম। আর তোমাদের ওপরের যে অংশটা নিয়ে আমি পার্ট 1 করেছি, তো ওটা পার্ট 1, এখানে পার্ট 2 বা পার্ট 3ও করে ফেলতাম। কিন্তু যেহেতু তোমাদেরকে এভাবে ভিডিও আকারে দিচ্ছি, যার জন্য এখানে আমি একবারে করে ফেললাম। লিটারেরি ডিভাইস রয়েছে এখানে, অ্যালিটারেশন রয়েছে। অ্যালিটারেশন মানে যেমন এখানে এইচ সাউন্ড, মানে কনসোনেন্ট সাউন্ড যেগুলো, সেগুলো হচ্ছে বারবার উচ্চারিত হয়। যেমন এইচ এর হ্যাপি আছে, তারপরে এইচ আবার আছে হোয়ারি, তারপরে হেডেড এইচ আছে। তো এখানে বারবার এইচ আসছে, এই জন্য এইচ সাউন্ডটা অ্যালিটারেট হয়েছে আর কি। এরপরে এই এই লাইনে আছে ডাব্লিউ সাউন্ডটা, দা প্লাউম্যান, হোমওয়ার্ড, উইয়ারি ওয়ে, এখানে ডাব্লিউ সাউন্ডটা বারবার এসেছে, অ্যালিটারেশন হয়েছে। এখানে আই সাউন্ডটা বারবার এসেছে। আচ্ছা, দ্য সাউন্ড অফ আই ইন এত এস্টাসি ইজ লিভিং লায়ার, মানে এই জায়গায় এই যে তোমার হচ্ছে এই সাউন্ডটা বারবার এসেছে, সেটার কথা বলতেছে। লিভিং লায়ার, এল, এটা হচ্ছে এল, আই না কিন্তু, এল সাউন্ডটা বারবার এসেছে। এরপর হচ্ছে ইমেজেরি। দেখো আমরা এখানে অনেক কিছু পড়তে গিয়ে আমরা আমাদের চোখের সামনে ছবি ভেসে উঠলো না, সেগুলি হচ্ছে ইমেজেরি। যেমন এখানে ধরো, দেয়ার অ্যাট দ্য ফুট অফ ইয়ন্ডার নডিং বিচ, বলতেছে একটা একটা দেয়ার অ্যাট দ্য ফুট অফ ইয়ন্ডার নডিং বিচ, অর্থাৎ বিচের ওপরে যেন খালি পায়ে হাঁটার ছবি আমরা দেখতে পাচ্ছি। দ্য নেক্সট উইথ ডায়ার্জেস ডিউ, ডার্জেস ডিউ ইন স্যাড অ্যারে, এখানে একটা আমরা দৃশ্য যেন দেখতে পাচ্ছি। এরপর বলতেছে ইস ইন ন্যারো সেল ফর এভার লেট, এবং কবরের যে ন্যারো যে জায়গাটা, সামান্য সংকীর্ণ যে জায়গাটা, সেই জায়গাটার কথা আমাদেরকে এখানে যেন আমরা যেন দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে ইমেজেরি, ওয়ার্ড দিয়ে ছবি যেন তৈরি করা। পার্সনিফিকেশন এখানে রয়েছে, মানে ব্যক্তিতে পরিণত করা। যেমন এখানে বলতেছে অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল, এটা কবিতার লাইন আর কি। কবিতা আমরা পড়িনি, তাই এই লাইনগুলো সম্পর্কে জানতে চিনা যায়। অ্যাম্বিশন বলতে এখানে বড় লোক যারা রয়েছে তাদের কথা বলা হচ্ছে, যে বড় লোক যারা রয়েছে মক দেয়ার ইউজফুল টয়েল, বড় লোকরা কি করে? গরিবদের যে পরিশ্রমের যে বিষয়গুলি, কাজগুলি, যেগুলোকে তারা মক করে, তারা ওগুলো নিয়ে উপহাস করে। এরপর হচ্ছে ফ্ল্যাটারি, ফ্ল্যাটারিকে এখানে পার্সন হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফ্ল্যাটারি স্মুথ দ্য ডাল কোল্ড ইয়ার অফ ডেথ, মানে ডেথের কান, মানে এখানে ডেথকেও একটা পার্সনে পরিণত করা হচ্ছে, একটা ব্যক্তিতে পরিণত করা হচ্ছে। ওকে। অ্যালিউশন, অ্যালিউশন বলতে এখানে উল্লেখ করা, অতীতের কোনো বিখ্যাত জিনিস, কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো ঘটনা, সেই জিনিসগুলোকে উল্লেখ করাকে বলা হয় অ্যালিউশন বা অ্যালিউড। অ্যালিউড মানে করা, আর অ্যালিউশন মানে উদ্ধৃতি। এখানে যেমন হ্যামটেন, মিল্টন, ক্রমওয়েল, এদের কথাগুলো নিয়ে আসা হয়েছে। সুতরাং এটাই হচ্ছে অ্যালিউশন। রেটোরিক্যাল কোশ্চেন, মানে এর ভেতরে অনেকগুলো কোশ্চেন করা হয়েছে। কবিতাগুলোর ভেতরে যে কোশ্চেন গুলো করা হয়ে থাকে সেগুলোই রেটোরিক্যাল কোশ্চেন। আচ্ছা, তো এই হচ্ছে অল অ্যাবাউট আজকের আমাদের এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড, এই কবিতাটার পার্ট 2। আমি এটা তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, তোমরা এটা দেখতে পারবা। আর আরেকটা জিনিস যেটা আমি বলেছি, যে তোমাদের গ্রুপে যখন হচ্ছে সংখ্যাটা 200+ হবে, তখন আমি মাঝে মাঝে এখানে লাইভ ক্লাস নিব। তো তোমরা তাড়াতাড়ি, আমাদের এই সংখ্যাটা প্রায় 160-এর উপরে চলে গেছে, আর তো সামান্য কিছু। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। নেক্সট ক্লাসে নেক্সট অন্য একটা কবিতা নিয়ে কথা বলবো। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।